আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের নতুন একটা প্রোগ্রাম নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেটা হলো মাইক্রোসফট এক্সেল। গত ক্লাস অবধি আমরা যা আলোচনা করছিলাম মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে, যেমন ওয়ার্ডের এখানে আমরা 9টা ক্লাস অলরেডি পোস্ট করা হয়েছে। আপনারা অবশ্যই সবগুলি ক্লাসগুলি দেখবেন, এবং যার যার মন্তব্যগুলি আপনারা কমেন্টস আকারে জানাবেন। আর যাদের বাসায় কম্পিউটার আছে কাইন্ডলি একটু বেশি বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। যাদের নাই তারা ভিডিওগুলো একটু কাইন্ডলি কয়েকবার করে দেখবেন। সো আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের প্রথম ক্লাসে আমরা আলোচনা করব। জাস্ট মাইক্রোসফট এক্সেলটা আসলে কি, মাইক্রোসফট এক্সেল আমরা কিসের কাজ করব সেটা আগে জানতে হবে। মাইক্রোসফট এক্সেলে মূলত আমরা হিসাব নিকাশের কাজগুলি করি। যেমন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আপনাদেরকে বলছিলাম যে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কিসের কাজ করব। মাইক্রোসফট ওয়ার্ডে মূলত আমরা ডকুমেন্টারি কাজগুলো করে আসছি, তাই না? ডকুমেন্টারি কাজ অর্থাৎ লেখালেখির কাজগুলি। সেম ভাবে মাইক্রোসফট এক্সেলে আমরা কিসের কাজ করব, হিসাব নিকাশের কাজগুলি করব। এখন হিসাব নিকাশ বলতে আমরা কি বুঝি, যেমন যোগ করা, বিয়োগ করা, গুণ করা, ভাগ করা, অ্যাভারেজ বের করা, প্রোডাক্টের অ্যাভারেজ বের করা, অ্যাভারেজ মূল্য, তারপরে মিনিমাম মূল্য বের করা, ম্যাক্সিমাম মূল্য বের করা, এই জাতীয় কাজগুলাই মূলত আমরা আজকে আলোচনা করব। সাথে আরও কিছু কাজ থাকবে গুরুত্বপূর্ণ, যেমন আমরা যদি শর্ত সাপেক্ষে কোনো কন্ডিশন প্রয়োগ করতে চাই, শর্ত সাপেক্ষে যদি কোনো ফর্মুলা প্রয়োগ করতে চাই, কিভাবে প্রয়োগ করব তাও আমরা শিখবো মাইক্রোসফট এক্সেল থেকে। তাহলে আমরা শুরু করি মাইক্রোসফট এক্সেলটা। তাহলে আমরা অ্যাট ফার্স্ট স্টার্ট বাটন থেকে আমাকে যাইতে হবে মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিস থেকে যাইতে হবে আমাকে মাইক্রোসফট অফিস এক্সেল 2007। মাইক্রোসফট অফিস এক্সেল 2007 ভার্সনে গিয়ে যে 7 এর ইন্টারফেসটা আমার রান হয়ে গেল। আর আমরা ইন্টারফেসের পরিচিতিটা কিন্তু অলরেডি জানি, যেমন মাইক্রোসফট ওয়ার্ডে আমরা এই পরিচিতিটা দিয়ে আসছি। তারপরও আমি আর একটু দেই, যেমন মাইক্রোসফট ওয়ার্ডে টাইটেল বারে ছিল কি মাইক্রোসফট ওয়ার্ড, তাই না? আচ্ছা, যেহেতু এক্সেলে আছে আমরা, তাহলে টাইটেল বারে কি থাকবে, মাইক্রোসফট এক্সেল থাকবে, স্বাভাবিক। সো মাইক্রোসফট এক্সেল যেই বারে থাকবে এটার নাম হলো টাইটেল বার। কি বার? টাইটেল বার। টাইটেল বারের নিচে যেটা আছে, যেমন হোম মেনু আছে, ইনসার্ট মেনু আছে, পেজ লেআউট আছে, ফর্মুলা আছে, ডাটা আছে, রিভিউ আছে, ভিউ আছে। তাহলে এই মেনুগুলি যে বারে দেওয়া থাকবে এগুলাকে মেনু বার বলা হয়। মেনু বারের সাথে রিলেটেড হলো এই সাব মেনুগুলা। এটা হলো হোম মেনুর সাব মেনু, এটা হলো হোম মেনুর সাব মেনু, ইনসার্ট মেনুর সাব মেনু, পেজ লেআউটের সাব মেনু। আর এটাকে বলা হয় ওয়ার্ক বুক। এটাকে কি বলা হয়? ওয়ার্ক বুক বলা হয়। আমরা একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবো যে আমরা মাইক্রোসফট এক্সেলের টোটাল ইন্টারফেসটাকে বলা হয় একটা ওয়ার্ক বুক। কি বলা হয়? একটা ওয়ার্ক বুক বলা হয়। এই একটা ওয়ার্ক বুকের মধ্যে আপনার 3টা ওয়ার্কশিট থাকবে, একটু মনে রাখবেন। টোটাল একটা ওয়ার্ক বুকের মধ্যে ডিফল্ট ভাবে আপনার 3টা ওয়ার্কশিট থাকবে, যেমন শিট 1, শিট 2, শিট 3। ডিফল্ট ভাবে এগুলাকে বলা হয় ওয়ার্কশিট, যদিও নাম এগুলার শিট দিয়ে লেখা আছে, ওয়ার্কশিট বলা হয় এগুলাকে। এই শিটগুলাকে আমি বাড়াইতে পারি, কমাইতে পারি এবং রিনেমও করতে পারি। যেমন দেখেন এই জায়গায় একটা অপশন আছে, এটার নাম হলো ইনসার্ট ওয়ার্কশিট। ইনসার্ট ওয়ার্কশিট, শিট বাড়াবো, কিবোর্ড কমান্ড হবে শিফট F11, শিফট F11। তাহলে আমি ইনসার্ট ওয়ার্কশিটে যদি ক্লিক করি, দেখেন 4 নাম্বার ওয়ার্কশিটটা চলে আসে, 4 নাম্বার শিট। আবার ক্লিক করলাম 5 নাম্বার শিট, আবারও ইনসার্ট ওয়ার্কশিটে ক্লিক করলাম 6 নাম্বার শিট, আবারও ইনসার্ট ওয়ার্কশিটে ক্লিক করলাম 7 নাম্বার শিটটা চলে আসলো। তাহলে আমার এই এখানে কয়টা ওয়ার্কবুক? একটা ওয়ার্কবুকের মধ্যে কয়টা ওয়ার্কশিট আছে? 7টা ওয়ার্কশিট আছে। আপনি ইচ্ছা করলে আপনি একটা ওয়ার্কবুকের মধ্যে আপনার যাবতীয় হিসাব নিকাশগুলি কমপ্লিট করে রাখতে পারেন এরকম করে ওয়ার্কশিট বাড়ানোর মাধ্যমে। ওকে, তাহলে আমি দেখবো এখন শিটগুলাকে কিভাবে রিনেম করতে হয়। তাহলে যেমন এখানে 7 আছে, শিট 7, আমি এটার উপর রাইট বাটনে ক্লিক করব, তারপর রিনেমে যাব। রিনেমে গিয়ে এখানে আমি লিখে দিলাম যে কোনো একটা নাম, সাপোজ আমির লিখে দিলাম। আমি এন্টার প্রেস করলাম, দেখেন আমির দিয়ে আমার একটা শিট তৈরি করা হয়ে গেছে। ওকে, আমি ইচ্ছা করলে যে এখানেও রাইট বাটনে ক্লিক করে রিনেম, এখানে আমি লিখলাম হাসান, এন্টার প্রেস করলাম। তার মানে রিনেম করা যায়। আমি যদি এখন ডিলিট করতে চাই, তাহলে শিটের উপর রাইট বাটনে ক্লিক করে ডিলিট, শিটের উপর রাইট বাটনে ক্লিক করে ডিলিট, শিটের উপর রাইট বাটনে ক্লিক করে ডিলিট। আশা করি আপনারা শিটগুলি বাড়ানো এবং কমানো, পাশাপাশি রিনেম করা, এই 3টা কাজ একটু পারবেন। আপনারা একটু প্র্যাকটিস করবেন, বারবার ভিডিওগুলো একটু দেখবেন। এখন আসি আমি এই যে ওয়ার্কশিটের মধ্যে, যেমন আমি কত নাম্বার শিটে আছি? এখন 1 নম্বর শিটে আছি, এটাকে বলা হয় ওয়ার্কশিট। আমি কত নম্বর শিটে আছি? 1 নম্বর শিটে আছি। কন্ট্রোল এন দিলে নতুন একটা ওয়ার্কবুক চলে আসবে, ওয়ার্কবুক 2। কন্ট্রোল এন, ওয়ার্কবুক 3, মানে নতুন ডকুমেন্ট যেটাকে বলি আমরা ওয়ার্ডে, কিন্তু এক্সেলে বলবো আমরা ওয়ার্কবুক, যেটা আমরা আলোচনা করবো। যেমন দেখেন এখানে একটু খেয়াল করেন, এই যে একটা ওয়ার্কশিটের মধ্যে আমার কি দেখা যাইতেছে? A B C
ডি এভাবে অসংখ্য আছে, অসংখ্য আছে। ওকে, তারপর 1 2 3 4 5 6 7 8 এভাবে অসংখ্য দেওয়া আছে। ওকে, আপনি যত দূরে যেতে চান যেতে পারবেন আর কি। তাহলে আমরা যেটা আলোচনা করবো সেটা হলো যেমন এই যে এ বি সি ডি আকারে এগুলাকে কি বলা হয়, 1 2 3 4 আকারে এগুলাকে কি বলা হয়, এবং আয়তাকার ঘরগুলাকে কি বলা হয়, আজকে তা আমরা জানবো। যেমন মাইক্রোসফট এক্সেলে যে এ বি সি ডি আকারে যে ঘরগুলি দেওয়া আছে, যেমন দেখেন আমি ক্লিক করলে কিন্তু নিচ থেকে উপরের দিকে ডিরেকশন করতেছে, তাই না? হ্যাঁ, মাইক্রোসফট এক্সেলের নিচ থেকে উপরের দিকে যে ঘরগুলি গেছে, মাইক্রোসফট এক্সেলের নিচ থেকে উপর থেকে নিচের দিকে, যেমন দেখেন এখানে কি আছে, এ বি সি ডি আছে, তারপর 1 2 3 4 আছে, এগুলোকে কি বলা হয় তা আজকে আমরা জানবো। একটু খেয়াল করেন, এই যে এ বি সি ডি তে ক্লিক করলে দেখেন উপর থেকে নিচের দিকে আমাকে ড্র্যাগ করে নিতেছে, তাই না? আচ্ছা, যেমন মাইক্রোসফট এক্সেলের উপর থেকে নিচের দিকে লম্বালম্বি ভাবে যে ঘরগুলি গেছে, উপর থেকে নিচের দিকে লম্বালম্বি ভাবে যে ঘরগুলি গেছে এগুলাকে বলা হয় কলাম। কি বলা হয়? কলাম বলা হয়। তাহলে এ বি সি ডি এগুলাকে কি বলা হয়, আমার কলাম বলা হয়। এ বি সি ডি এগুলাকে কলাম বলা হয়। আর 1 2 3 4 যেমন মাইক্রোসফট এক্সেলের বাম পাশ থেকে ডান পাশের দিকে সারিবদ্ধভাবে যে ঘরগুলি গেছে এগুলাকে বলা হয় র। তাহলে एग्जांपल স্বরূপ 1 2 3 4 এগুলাকে র বলা হয়। তাহলে এ বি সি ডি এগুলাকে কলাম, 1 2 3 4 এগুলাকে কি বলা হয়, র বলা হয়। ওকে, তাহলে সবাই এই কথাগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। তাহলে আমরা আয়তাকার মতো ঘরগুলায়, যেমন এখানে আয়তাকার মতো কতগুলি ঘর দেওয়া আছে, ছোট ছোট আয়তাকার মতো ঘর, অসংখ্য ঘর দেওয়া আছে। তাহলে আয়তাকার ঘরগুলাকে কি বলা হয়? এই আয়তাকার ঘরগুলাকে বলা হয় সেল। মাইক্রোসফট এক্সেলের প্রতিটা ওয়ার্কশিটের মধ্যে আয়তাকার ঘরগুলাকে কি বলা হয়? সেল বলা হয়। তাহলে আমরা কি কি পেয়ে গেলাম, এখানে কলাম পেয়ে গেলাম, যেমন এ বি সি ডি আকারে যেগুলো আছে এগুলোকে কলাম বলা হয়, 1 2 3 4 আকারে যেগুলো আছে এগুলোকে র বলা হয়, এবং প্রতিটা শীটের মধ্যে আয়তাকার মতো ছোট ছোট ঘরগুলাকে কি বলা হয়? সেল বলা হয়। ওকে, তাহলে আপনারা এই সংজ্ঞাগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। আজকে আমরা কাজই করব মূলত কলাম এবং রর মধ্যে, কলাম র সেল এগুলাতে আমরা মূলত আমাদের হিসাব নিকাশের কাজগুলি করব। আপনি ইচ্ছা করলে কলাম বড় ছোট করতে পারেন। একটু দেখেন কার্সারটা, একটু খেয়াল করেন, দেখেন কার্সারটা আমার সাদা মোটা প্লাস চিহ্ন, তাই না? এটা দিয়ে আমি ড্র্যাগ করতে পারি, মানে সিলেক্ট করতে পারি। এই সাদা প্লাস চিহ্নটা থাকা অবস্থায় সিলেক্ট। ওকে, আচ্ছা, এখানে ধরেন আমি একটা লেখা লিখলাম, নেম অফ প্রোডাক্ট, PRODUCT। একটু খেয়াল করেন, আপনারা দেখেন আমার এটা এ নাম্বার কলামে লেখাটা থাকার কথা ছিল, কিন্তু এ নাম্বার কলামে নাই। এ নাম্বার কলামটা বড় করতে হবে। কিভাবে করব? এ এবং বি এর মাঝখানে কার্সারটা রাখবো। দেন কার্সারটা রাখলে কার্সারটা কালো প্লাস চিহ্ন হয়, দুই দিকে দুইটা অ্যারো চিহ্ন থাকে। সেরকম কালো প্লাস চিহ্নটা হওয়া অবস্থায় আমরা ক্লিক করে যদি ড্র্যাগ করি, দেখেন তো কলামটা বড় হয়ে গেছে। আবার কলামটা ছোট করতে পারেন, ইচ্ছা আপনার। ওকে, তাহলে এই কলামের কাজটা আপনারা একটু ভালো করে দেখবেন। ওকে, তো আজকে আমরা নরমালি আপনাদেরকে কিভাবে হিসাব নিকাশগুলি তৈরি করতে হবে ওইখানেই নিয়ে যাব। হিসাব নিকাশ তৈরি করতে হলে আমরা কিভাবে করব ওই কাজগুলো আমরা এখন একটু আলোচনা করব। আজকে আমরা এই কাজটাই আলোচনা করব। এই কাজ থেকে যেমন আমরা সাধারণত নরমালি যোগ করা, যেমন এখানে দেখেন একটু খেয়াল করেন, এখানে আমি কিছু প্রোডাক্টের নাম লিখলাম। এই যে নরমালি আমরা কিভাবে যোগ করব, আমরা এই কাজটা আজকে দেখব, যে যোগ করার নিয়ম। আপনারা স্ক্রিনে একটু দেখেন, আমরা এই কাজগুলো কিন্তু আপনাদেরকে অলরেডি গ্রুপে আমরা পোস্ট করে দেবো, এটা ইমেজ আকারে আপনারা ডাউনলোড করে দেখতে পারবেন, যে যোগ করার নিয়ম কিভাবে আমরা যোগ করব। এই যোগ করার প্রক্রিয়াটাই আজকে আমি এক্সেলে দেখাবো আপনাদেরকে। যেমন ধরেন আপনার একটা ছোট্ট একটা দোকান আছে, সাধারণত আপনারা দেখেন এখন কেনাকাটা আমরা কিন্তু অনলাইনে করি, তাই না? হ্যাঁ, বেশিরভাগ অনলাইনে করেন। আপনারা হয়তো বা বিভিন্ন সুপার শপগুলো থেকে যদি আপনি কেনাকাটা করেন, আপনি যতগুলি প্রোডাক্টই কিনবেন না কেন, কেনার পর কিন্তু আপনাকে কাউন্টারে গিয়ে কি করতে হবে? হিসাব নিকাশ করতে হবে। সো ওইখানে যিনি থাকে একজন অপারেটর, উনি কিন্তু আপনার প্রোডাক্টগুলি সহজে স্ক্রিন করে কিন্তু খুব সহজে কিন্তু আপনাকে একটা বিল দিয়ে দেয়, অনেক কম সময়ে, অনেকগুলি লেখা থাকে। এটা কিন্তু দিয়ে দিতেছে আপনাকে কিসের মাধ্যমে? কম্পিউটারের মাধ্যমে হিসাব নিকাশ করে, তাই না? সো আপনি যদি মনে করেন আপনার একটা দোকান আছে, কিসের দোকান? মনে করে নেন কম্পিউটারের একটা দোকান আছে। কম্পিউটার দোকান কিরকম? সেল সার্ভিসের, যে আপনি ওখানে কিছু প্রোডাক্ট সেল করেন, সারাদিনে কিছু প্রোডাক্ট সেল করার পর আপনি ভাবলেন যে সারাদিন যে প্রোডাক্টগুলো আমি সেল করে, এই সেলের হিসাবগুলো আমি মাইক্রোসফট এক্সেলে করে রাখবো। সম্ভব। কিভাবে করবেন আমি তার নমুনাটা বা তার কাজগুলাই আমি একটু আজকে এখানে আলোচনা করার চেষ্টা করবো। যেমন যোগ করার নিয়ম, যেমন ধরেন এখানে লেখা আছে নেম অফ প্রোডাক্ট, এখানে দেওয়া আছে প্রাইস,
আমার এখানে কতগুলি কিবোর্ড আমি সারাদিনে, ধরেন এখানে কতগুলি প্রোডাক্ট আমি সারাদিনে বিক্রি করলাম, যেমন একটা কিবোর্ড বিক্রি করলাম কত টাকা লিখে দিলাম, একটা মাউস বিক্রি করলাম কত টাকা লিখে দিলাম, একটা ইউপিএস, একটা স্পিকার, একটা মনিটর, একটা হার্ড ডিস্ক, একটা মাদারবোর্ড, একটা প্রসেসর, একটা মডেম এবং একটা কেসিং। ধরুন এই প্রোডাক্টগুলো আমি সারাদিন বিক্রয় করলাম, অ্যান্ড বিক্রয় করার পর দিন শেষে আমি কি বের করবো, একটা টোটাল মানে যোগফল বের করবো যে আসলে আমি সারাদিনে কত টাকার প্রোডাক্ট সেল করলাম। বের করবেন না? অবশ্যই বের করতে পারেন আপনি। হ্যাঁ, কিভাবে বের করবেন তার প্রক্রিয়াটা আমরা আজকে আলোচনা করব। তারপর ধরেন এই সারাদিনে প্রোডাক্ট যেগুলো বিক্রয় করলেন, এই বিক্রিত প্রোডাক্টের মধ্যে আপনার অ্যাভারেজ মূল্যটা কত টাকা হলো যদি বের করতে চান, আপনি অ্যাভারেজের মাধ্যমে বের করতে পারেন। আচ্ছা, অ্যাভারেজ বের করার পর যদি আপনি মনে করেন যে না আমি যে সারাদিন যে প্রোডাক্ট বিক্রয় করলাম তার মধ্যে সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট আমি বিক্রয় করছি যদি বের করতে চাই, বের করতে পারি মিনিমাম। আচ্ছা, আমি যে সারাদিন প্রোডাক্টগুলি যে বিক্রয় করলাম এই বিক্রিত প্রোডাক্টের মধ্যে আমি সর্বোচ্চ কত টাকার প্রোডাক্ট বিক্রয় করলাম তা যদি বের করতে চাই, আমি বের করতে পারি ম্যাক্সিমাম। তাহলে আমি এটা ইমেজ আকারে আপনাদেরকে দেখালাম। এখন আমি মাইক্রোসফট এক্সেলে আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে হিসাব নিকাশটা আমরা কিভাবে করবো। এই যে আমি এখানে আগে থেকে লিখে নিলাম, আপনারা যাদের কম্পিউটার আছে একটু লিখবেন, না হয় দেখেন। আমি মনে করি যে আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন এটা আপনাদের মুখস্থ হয়ে যাবে, আহামরি কোনো কঠিন কাজ না আপনাদের জন্য। ওকে, তাহলে আমি শুরু করি। আপনারা কি স্ক্রিনের লেখাগুলি দেখতেছেন সবাই? আচ্ছা, আমি টোটালটাই আপাতত দেখাই, তারপর এটা পরে দেখাবো। যেমন এখানে আমি এই হিসাবটা একটু পরে করব, আগে এই হিসাবটা বের করতেছি। যেমন প্রোডাক্টের নাম, প্রাইস। আমরা তো প্রোডাক্টের নামে কি যোগ বের করব না প্রাইজের ঘরে? অবশ্যই প্রাইজের ঘরে যোগ বের করব, তাই না? আচ্ছা, এখানে আমরা একটু খেয়াল করেন আমার প্রোডাক্টগুলি কত নাম্বার কলামে আছে? এ নাম্বার কলামে আছে, তাই না? আচ্ছা, প্রোডাক্টের প্রাইসগুলি কত নাম্বার কলামে আছে? বি নাম্বার কলামে আছে। আর প্রশ্ন হলো আপনি যদি ক্যালকুলেটর দ্বারা হিসাব করতে চান তাহলে কিভাবে করবেন? 500 যোগ 500 যোগ 3000 যোগ 1200 যোগ 11000 যোগ 2500 যোগ 8500 যোগ 6400 যোগ 3900 যোগ 2000 বা 21000ও ভুল করে লিখে ফেলতে পারেন। এরকম ভুল হইতে পারে, কারণ ক্যালকুলেটর দ্বারা যদি আমি হিসাবটা করতে চাই তাহলে আমাকে পুরোটা সবগুলি অঙ্কই আমাকে লিখতে হইতেছে, তাই না? কিন্তু এক্সেল বলতেছে একটু ভিন্ন কথা, যে এক্সেল বলে আমাকে সবগুলি লিখে কমান্ড দেওয়ার দরকার নাই, আমি একটু আপডেটলি ভাবে কাজ করি। কারণ আমরা কম্পিউটারের সংজ্ঞাতে একটা কথা বলছি, প্রথমে তো আমরা এই কথাটা বলি যে কম্পিউটার কি? কম্পিউটার একটা গণনাকারী যন্ত্র। সবাই আমরা বলে ফেলি কম্পিউটার কি করতে পারে? খুব দ্রুত গণনা করতে পারে। এখন যদি আমি সবগুলাই লিখে দেই তাহলে কি কম্পিউটার দ্রুত গণনা করতে পারলো? পারলো না, তো স্লোলি গণনা করলো, ক্যালকুলেটরের মতো। সো কম্পিউটার যে দ্রুত নিখুঁতভাবে গণনা করতে পারে এই প্রোবটাই আজকে আমরা শিখবো ছোট্ট একটা ফর্মুলার মাধ্যমে। আচ্ছা, এখন আমরা টোটাল বের করব। কি বের করব? টোটাল মানে কি? সমষ্টি বোঝায়। আর সমষ্টি বলতে কি বুঝি আমরা? যোগফল বুঝি। আচ্ছা, গাণিতিক ভাষায় যোগফলকে মানে যোগ করার নিয়মকে কি বলা হয়? যোগ করাকে কি বলা হয়? সামেশন বলা হয়। সামেশন যদি বলা থাকে তাহলে আমরা বুঝে নেব এটা কি? যোগ চাইতেছে। তাহলে আমি কম্পিউটারকে ছোট্ট একটা সংকেত বা ছোট্ট একটা ফর্মুলা দিলে কম্পিউটার আমাকে রেজাল্ট দিবে। আচ্ছা, এই যে আমরা যোগফল চাচ্ছি, যোগফলের জন্য আমাকে একটা কমান্ড এন্ট্রি করতে হবে। আচ্ছা, কমান্ড এন্ট্রি করার আগে আপনাকে আরো একটা গুরুত্বপূর্ণ কমান্ড এন্ট্রি করতে হবে। মাইক্রোসফট এক্সেলের সূত্র প্রয়োগ করার আগে আপনাকে ইকুয়াল দিয়ে সূত্র প্রয়োগ করতে হবে, মানে শুরু করতে হবে। মাইক্রোসফট এক্সেলের ফর্মুলা বা সূত্র শুরু করতে হলে কি দিয়ে করতে হবে? ইকুয়াল দিয়ে করতে হবে। আচ্ছা, আমি প্রথমত দিলাম ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পর আমি কি চাইতেছি এখানে? যোগফল মানে সামেশন। আচ্ছা, আমি এখানে সামেশন সম্পূর্ণ রূপটা লিখতে হবে না, সামেশনের শর্ট রূপটা লিখলেই হবে, SUM, সাম। বাস, সামের পর আমরা ব্র্যাকেট দেব, অবশ্যই ব্র্যাকেট দেব। কি দেব? ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, বলেন তো টাকাটা কোন করে আছে? টাকাটা আছে বি এর 2 নম্বর রোতে আছে, তাহলে B2। দেখেন তো B2 কে নীল কালি দ্বারা ইন্ডিকেট করছে কিনা? করে নিছে। আচ্ছা, B2 থেকে কত পর্যন্ত আপনি যোগফল চাচ্ছেন? মানে কত থেকে কত পর্যন্ত যোগ করবেন? ওই কত থেকে শুরু এবং শেষটা যদি ইন্ডিকেট করে দেন তার মধ্যে রেজাল্ট মাইক্রোসফট এক্সেল আপনাকে দিয়ে দিতে পারবে। তাহলে আমরা শুরুটা দিলাম, শুরুটা কত? B2 এর ঘরে শুরু হয়েছে। মাইক্রোসফট এক্সেল বুঝে না 500 টাকা কি? দেখেন আমি 500 লিখি এখানে। মাইক্রোসফট এক্সেল কি 500 কে কি ইন্ডিকেট করছে? করে নাই। করছে? করে নাই। তাহলে যদি আপনি B2 লিখেন, দেখেন ইন্ডিকেট করে দিছে কিন্তু। ওকে, B2 থেকে, ওই থেকের জন্য আপনাকে একটা কমান্ড ইউজ করতে হবে, সেটা হবে কুলন। শিফট ধরে কুলন, শিফট ধরে কুলন। এই যে দেখেন B2 থেকে, থেকের জন্য আপনাকে কুলন ইউজ করতে হবে। B2 থেকে কত পর্যন্ত যোগ করবেন? বি এর কত নাম্বার ঘর পর্যন্ত আছে? কেসিংটা প্রোডাক্ট B11, তাহলে B11 দিলাম। দেখেন তো B2 থেকে B11 কি ইন্ডিকেট করছে কিনা? করে ফেলছে। আচ্ছা, আমরা সামের পর ব্র্যাকেট দিলাম। ব্র্যাকেট দিয়ে যেহেতু শুরু করছি তাহলে ব্র্যাকেট দিয়ে কি করব?
অবশ্যই ব্র্যাকেট দিয়ে শেষ করব। দেখেন তো হয়ে গেল কিনা। তাহলে ইকুয়াল ইকুয়াল দিলাম কেন, এক্সেলের কন্ডিশনই হলো আপনি যখন কন্ডিশন শুরু করবেন ইকুয়াল দিয়ে শুরু করতে হবে। আমরা সাম কেন দিলাম, আমি যোগফল চাচ্ছি, সামেশন দ্বারা যোগফল বোঝাই, সো সামেশনের সংক্ষিপ্ত রূপটা লিখলাম সাম, তারপর ব্র্যাকেট দিলাম, কোন ঘর থেকে কোন ঘরের যোগফল চাচ্ছি, B2 থেকে B11 পর্যন্ত, সো B2 থেকে থেকের জন্য কুলন দিলাম, কুলন দেওয়ার পর B11। এখন যদি একটা এন্টার প্রেস করি, দেখেন তো আমার মূল্য চলে আসছে কিনা। আপনারা ক্যালকুলেটর দ্বারা হিসাব করে দেখেন অ্যাকুরেট আছে কিনা। কত, 39,600 টাকা চলে আসছে। তাহলে টোটাল কত টাকার প্রোডাক্ট আমি বিক্রি করলাম আজকে, 39,600 টাকা। আপনারা কন্ট্রোল ধরে মাউসের হুইল ঘুরাইলে কিন্তু জুম বড় ছোট হবে। ওকে, আপনারা জুম দিয়ে বড় ছোট করতে পারেন, কোনো অসুবিধা নাই। আমি জুম ছোট করলাম হিসাবটা দেখানোর জন্য শুধু আপনাদেরকে। ওকে, আপনারা একটু কষ্ট করে দেখবেন। এখন আসেন আমি টোটাল স্যালারিটা টোটাল প্রাইসটা বের করে নিলাম। আর টোটাল প্রাইস বের করার পর এই যে দেখেন এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভার আছে, এই যে এটা। এখন দেখেন এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ, এটাকে বলা হয় ফর্মুলা বার। এই ফর্মুলা বারে কিন্তু আপনার সূত্রটা দেওয়া থাকবে, একটু খেয়াল করেন। আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করাতে আমার কি লেখা আসতেছে, সূত্রটা লেখা আসতেছে। এটা এমনি এমনি হয় না, এই সূত্রের মাধ্যমে এই রেজাল্টটা আসছে। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমি অ্যাভারেজ বের করব। অ্যাভারেজ মানে গড় মূল্য। অ্যাভারেজ মানে কি, গড় মূল্য। এখন অ্যাভারেজ আমরা সহজভাবে বের করতে পারি না, যে সবগুলি এই যে যোগফলটাকে প্রোডাক্ট দ্বারা ভাগ দিলেই তো অ্যাভারেজ চলে আসে, তাই না? এরকম না বিষয়টা, যে আমার যোগফল এত, এতকে আমি প্রোডাক্টের সংখ্যা দ্বারা ভাগ দিলাম, তাহলে অ্যাভারেজ চলে আসে। হ্যাঁ, আরো সহজভাবে করা যায়। কিভাবে? প্রথমত আমরা কি সূত্র শুরু করতে হলে কি দিয়ে শুরু করতে হবে, ইকুয়াল দিয়ে শুরু করতে হবে। কি দিয়ে? ইকুয়াল দিয়ে। আচ্ছা, ইকুয়াল দিয়ে শুরু করার পর আমরা যদি কি করতে চাই, সূত্র প্রয়োগ করতে চাই, প্রথমত ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে শুরু করলাম। ইকুয়াল দিয়ে শুরু করার পর আমরা কি বের করবো, অ্যাভারেজ। অ্যাভারেজের সংক্ষিপ্ত কোনো রূপ নাই, অ্যাভারেজের সম্পূর্ণ রূপটা লিখতে হবে। আর যদি বানান ভুল করেন তাহলেও কিন্তু হবে না। আমি বানান ভুল করে একটু লিখে দেখি, দেখেন কি দেখাই, AVARAGE, অ্যাভারেজ। অ্যাভারেজ দিয়ে ব্র্যাকেট দিলাম। আচ্ছা, কোন ঘর থেকে কোন ঘরের মধ্যে প্রোডাক্টগুলোকে অ্যাভারেজ করতে চান, আপনি B2 থেকে B11 পর্যন্ত এই প্রোডাক্টগুলিরই তো অ্যাভারেজ বের করবেন, তাই না? সো B2 থেকে B11 একই কথা দিয়ে আমি সূত্রটা লেখার চেষ্টা করতেছি। দেখেন ইন্ডিকেট করছে ঠিক, কিন্তু রেজাল্ট কি দেয়, নেই, মানে ভুল আছে এখানে। কিসের ভুল? বানানের ভুল। দেখেন এভারেজ বানানটা ভুল হয়ে গেছে, এটা হবে AVE। তার মানে সূত্রের মধ্যে যদি আপনারা ভুল করেন রেজাল্ট পাবেন না। এন্টার প্রেস করেন, দেখেন তো এভারেজ মূল্যটা চলে আসছে কিনা। আমি অ্যাভারেজের করে ক্লিক করলে অ্যাভারেজের কন্ডিশনটা কিন্তু দেখা যাচ্ছে এখানে, ইকুয়াল অ্যাভারেজ B2 থেকে B11। একেবারে সহজ। আপনারা অনেকেই বিরক্ত হইতেছেন যে এত সহজ কাজ আমরা শিখতেছি কেন। তাহলে একটু দেখেন, অনেক মজার কাজ। আপনারা সামনের ক্লাসগুলি আরো মজার এবং গুরুত্বপূর্ণ, আপনারা ভালোভাবে একটু দেখবেন। ওকে, আচ্ছা, এখন আসেন আমরা মিনিমাম যদি বের করতে চাই, মিনিমাম সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট আমি এখানে সেল করলাম, তাহলে প্রথমত আসেন কি, ইকুয়াল দিতে হবে, রাইট? মিনিমামের সংক্ষিপ্ত রূপ আছে, এটা হবে মিন। মিনিমামের সংক্ষিপ্ত রূপ কি, মিন, MIN। আমি এখানে লিখলাম MIN, মিন। মিন দিয়ে ব্র্যাকেট দেব, অবশ্যই ব্র্যাকেট। আচ্ছা, কোন ঘর থেকে কোন ঘরের মিনিমাম যাচ্ছেন, আমি B2 থেকে B11 পর্যন্ত আমি খুঁজে কিন্তু মিনিমামটা বের করতে পারি। দরকার আছে আপনার এখানে তো 11টা প্রোডাক্ট, যদি আপনার অনেকগুলি প্রোডাক্ট থাকে তাহলে কি বের করা সম্ভব হবে? অনেক সময় লাগবে। সো আমরা সূত্রের মাধ্যমে বের করতে পারি। তাহলে মিনিমামের সংক্ষিপ্ত রূপ হবে মিন। তাহলে ইকুয়াল মিন B2 থেকে B11 পর্যন্ত। আপনি কিন্তু B12 আবার দিয়ে দেন না, কারণ B12 কিন্তু কোনো প্রোডাক্টের প্রাইস না, এটা টোটাল প্রাইস। এন্টার প্রেস করলে দেখেন তো আমার মিনিমাম মূল্য কত টাকা, 500 টাকা। 500 টাকার নিচে কোনো প্রোডাক্টের মূল্য নাই। দেখেন আমি 500 টাকার উপরে ক্লিক করলে আমার ফর্মুলা বারে আমার সূত্রটা দেখাচ্ছে। ওকে, তারপরে আসেন ম্যাক্সিমাম, সর্বোচ্চ মূল্য কত টাকা, তাহলে ইকুয়াল দেব। ইকুয়াল দিয়ে আমরা এখানে বের করব B2, ইকুয়াল দিয়ে আমরা এখানে বের করব যে এখন আমরা বের করব ম্যাক্সিমাম। এখন আমরা বের করব কি, ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম কি, সর্বোচ্চ মূল্যটা কত। আচ্ছা, তাহলে প্রথমত কি দিতে হবে, ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পর কি দিতে হবে, ম্যাক্সিমামের সংক্ষিপ্ত রূপ হবে ম্যাক্স, MAX, ম্যাক্স। দেন ব্র্যাকেট B2 থেকে B11 পর্যন্ত কিন্তু আমরা ম্যাক্সিমাম চাচ্ছি, তাহলে B2
থেকের জন্য কোলন, দেন B11, B11, ওকে, দেন ব্র্যাকেট। আমি এন্টার প্রেস করলাম, সর্বোচ্চ 11,000 টাকা প্রোডাক্ট, তার উপরে কোনো প্রোডাক্ট নাই। আমি সূত্রগুলো জুম দিয়ে একটু আপনাদের বড় করে দেখাচ্ছি, আপনারা একটু কাইন্ডলি দেখেন। যেমন টোটালের সূত্রটা দেখেন, ইকুয়াল সাম B2 থেকের জন্য কোলন B11। সেম ভাবে এটা ডাবল ক্লিক করলে সূত্রগুলো দেখতে পারবেন। এভারেজ স্মল লেটার ক্যাপিটাল লেটার কোনো প্রবলেম নাই, বানানটা সঠিক করে লিখলেই হবে, কোনো অসুবিধা নাই। ইকুয়াল এভারেজ ব্র্যাকেট B2 থেকে B11 এন্টার প্রেস। আবারও সেম ইকুয়াল ম্যাক্সিমাম B2 থেকে B11 এন্টার প্রেস। ইকুয়াল মিন B2 থেকে B11, ওকে। আপনারা সবাই এই নরমালি যোগ করা, এভারেজ বের করা, মিনিমাম বের করা, ম্যাক্সিমাম বের করা একটু দেখবেন। আপনাদের জন্য একটা কাজ থাকবে, সেটা হলো এটা আপনারা কাইন্ডলি যাদের বাসায় কম্পিউটার আছে, আপনারা কাইন্ডলি এটা করে এই হিসাবটা করে আপনারা স্ক্রিনশট অথবা ইমেজ আকারে আপনারা কমেন্ট বক্সে দিবেন সবাই। এটা আপনাদের হোমওয়ার্ক রইল। আপনারা অবশ্যই এই কন্ডিশন থেকে এই কন্ডিশনটা একটু সবাই দেওয়ার চেষ্টা করবেন, যাদের কম্পিউটার আছে তারা, আর যাদের নাই তারা মনে মনে একটু থিঙ্ক করেন, অথবা রেজাল্টটা যদি পারেন এখানে রেজাল্টটা কমেন্ট বক্সে আপনারা টোটালের সূত্রটা কি হবে, অ্যাভারেজের সূত্রটা কি হবে, এই ঘরগুলাকে ইন্ডিকেট করে দেখেন। এই ঘরগুলা থেকেই অ্যাভারেজের সূত্রটা কি হবে, মিনিমামের সূত্রটা কি হবে, ম্যাক্সিমামের সূত্রটা কি হবে, আপনারা কাইন্ডলি এইটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই সবাই এই কন্ডিশনটা দেখে কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু সবার কমেন্টসগুলাই চেক করব। কাইন্ডলি সবাই এই যে এই কন্ডিশন থেকে এই কন্ডিশনটা আপনারা এই যে যেমন টোটালের সূত্রটা কি হবে, অ্যাভারেজের সূত্রটা কি হবে, মিনিমামের সূত্রটা কি হবে, ম্যাক্সিমামের সূত্রটা কি হবে, আপনারা সবাই কমেন্ট বক্সে এই সূত্রগুলো আমাকে কম্পোজ করে দেখাবেন একটু কাইন্ডলি। এই যে ডি এবং ই এর ঘরে আপনারা এটা খাতায় করলেও পারেন, কোনো অসুবিধা নাই। আপনারা সূত্রটা দিলে আমি বুঝতে পারবো, ওকে। তাহলে আজকে এই পর্যন্ত। আপনারা মাইক্রোসফট এক্সেলের ক্লাসগুলি একটু উপভোগ করেন, সবাই ভিডিও লেকচারগুলো একটু ভালোভাবে দেখবেন, আশা করি অনেকটা উপকৃত হবেন, কারণ এখানের কাজগুলো অনেক মজার কাজ। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।